নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাম প্রার্থী তালিকা ঘোষিত হলো, 42টা আসনের মধ্যে 16টা নাম ঘোষিত হলো। এই প্রতিবেদন যখন পেশ করছি তার ঠিক অব্যবহিত আগে 16টা নাম, এখনও 26টা নাম বাম প্রার্থী তালিকায় নেই। অর্থাৎ বাম প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি সেখানে আইএসএফের সঙ্গে জোট হবে, নাকি কংগ্রেসের সঙ্গে জোট হবে, নাকি সিপিআইকে কোনোটা দেওয়া হবে, নাকি সিপিএম নিজেই ফাইনাল করে উঠতে পারেনি কজন কোন কোন আসনে কে কে প্রার্থী তালিকায় থাকবেন। আমি বারবার আপনাদের কাছে বলছি যে স্মার্টনেস নিয়ে প্রার্থী তালিকা তৈরি করা দরকার। কেন বামেরা পিছিয়ে আছে জানি না, তাদের লক্ষ লক্ষ সমর্থনের বেস আছে, সমর্থক আছেন, কিন্তু তাদের লোকবল কম, তাদের অর্থবল কম। তাহলে এতদিন ধরে তাহলে অপেক্ষাটা কিসের জন্য? এই নামগুলো তো অনেক আগে ঘোষণা করা যেত, কংগ্রেসের জন্য তো এটার জন্য অপেক্ষা করার প্রয়োজন ছিল না। একটু যে 16টা নাম ঘোষিত হলো তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং নাম আমার যেটা লেগেছে, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি দাঁড়াচ্ছেন হাওড়ায়। খুব ইন্টারেস্টিং, আমি প্রার্থী তালিকাটা আপনাদের কাছে পড়ে শোনাবো। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে হাওড়াতে মনোনীত করা হয়েছে। আমি যা খবর পেয়েছিলাম, আইনজীবী ফিরদৌস সামিনকে প্রথমে প্রপোজাল দেওয়া হয়েছিল, তিনি রিজেক্ট করেছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চাননি। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় হাওড়ার মানুষ, তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শেষ পর্যন্ত ছাড়পত্র দিয়েছেন বাম নেতারা। এখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গায় বিপক্ষে আছেন রথীন চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টি প্রখ্যাত ডাক্তারবাবু, অত্যন্ত গুণী মানুষ, হাওড়ার মেয়র ছিলেন, তিনি আছেন বিজেপির প্রার্থী হিসেবে। আর অন্যদিকে আছে তৃণমূল কংগ্রেসের সেই অথর্ব অক্ষম পঙ্গু, মানে যা পঙ্গু বলতে আমি সেটা বলছি না, মানে কাজের দিক থেকে পঙ্গু, প্রসূন বন্দ্যোপাধ্যায়। না হোমে লাগেন না যজ্ঞে লাগেন সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়। আমার খালি মনে হচ্ছিল লড়াইটা কি তাহলে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রখ্যাত ডাক্তারবাবু ডাক্তার রথীন চক্রবর্তীর নির্বাচনী লড়াই হয়ে যাবে না? তো হতে পারে, অস্বাভাবিক কিছু নেই। কেন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে চান না তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ আওয়াজ উঠেছে। আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুল বন্দ্যোপাধ্যায় তিনিই বলেছেন যে কোনো কাজ করেন না। সাধারণ মানুষ বলেন, বহু মানুষ বলেন, আমাদের দপ্তরে প্রচুর ফোন হাওড়া থেকে আসছেন, যারা প্রত্যেকে বলছেন এই লোকটাকে কেন তৃণমূল কংগ্রেস দাঁড় করলো। এমনকি তৃণমূল কংগ্রেসের সমর্থকরাও বলছেন যে এবারে আমরা ভোটটা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দেবো না। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা ডাক্তার রথীন চক্রবর্তীর সঙ্গে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মধ্য বয়সে আছেন, অত্যন্ত ডাকাবুকো মানুষ, কথা বলেন, কলকাতা হাইকোর্টে বিকাশবাবুর অত্যন্ত কাছের মানুষ এবং আইনজীবী হিসেবে যথেষ্ট সুনাম আছেন। সেই মানুষটি কিন্তু নির্বাচনে দাঁড়ালেন হাওড়ায়। আমি আসলে একটু প্রার্থী তালিকা পর্যালোচনা করব, তার আগে আরও কয়েকটা নাম খুব ইন্টারেস্টিং। সুজন চক্রবর্তী এবারে যাদবপুরে দাঁড়াচ্ছেন দমদমে। অর্থাৎ দমদম আসনটাতেও বামপন্থী ভোটকে রিগেন করার লক্ষ্যে সুজন চক্রবর্তীকে, সৌগত রায়ের বিরুদ্ধে বিজেপি এখনও ঘোষণা করেনি, সুজন চক্রবর্তীকে নিয়ে আসা হয়েছে দমদমে। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আরও একটা জায়গায়, সায়ন ব্যানার্জি, তরুণ আইনজীবী, পশার সবে শুরু করেছেন, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, তাঁকে দেওয়া হয়েছে তমলুক আসন। যে তমলুক আসনে আপনারা জানেন, শোনা যাচ্ছে যে প্রখ্যাত বিচারপতি, যিনি বিচারপতি পদ থেকে রিজাইন করে শেষ পর্যন্ত নির্বাচনী রাজনীতিতে এসছেন এবং সম্ভবত তমলুক থেকে প্রার্থী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। জজের সঙ্গে, তাহলে জজ সাহেবের সঙ্গে, মানে প্রাক্তন জজ সাহেবের সঙ্গে তাহলে একজন আইনজীবীর লড়াই তো দেখবে তমলুক। আবার দেবাংশু ভট্টাচার্য তৃতীয় হয়ে যাবে না তো, জানি না, সব কিছুই সম্ভব। আমি এ নিয়ে কোনো প্রেডিকশান করব না, কিন্তু দেবাংশু ভার্সেস সায়ন, এটাও খুব ইন্টারেস্টিং হবে। কে দ্বিতীয় হবে কে তৃতীয় হবে সেই লড়াইটা লড়বেন। আর চোখ বন্ধ করে বলা যায়, যদি প্রার্থীর নাম হয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, ড্যাং ড্যাং করে জিতে যাবেন তমলুক। এটা নিয়ে আমি কোনো ভবিষ্যৎবাণী করছি না। যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, তমলুকের যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, তমলুকে প্রচুর শিক্ষিত মানুষের বসবাস, তারা ওই সায়ন ভার্সেস দেবাংশুর ছ্যাবলামিতে না ঢুকে ভোটটা ঠিক জায়গায় দিয়ে দেবেন। ফলত আলটিমেটলি ওয়ান সাইডেড গেম হয়ে গেল তমলুক। আলটিমেটলি বামপন্থীরা সায়নকে ওখানে পাঠানোর ফলে বাকি যে প্রার্থী তালিকা হয়েছে, আমি দেখছিলাম একটি আরএসপি, একটি ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে তারা প্রার্থী দিয়েছেন উত্তরবঙ্গে, আর 3 জন মহিলা প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। কংগ্রেসের সঙ্গে এখন ভাবালাপ চলছে, কংগ্রেস নেতৃত্ব বাতচিত চালাচ্ছেন যে কতটা ভালোবাসা থাকবে, কতটা থাকবে না, আদৌ থাকবে কিনা, শেষ মুহূর্তে বেঁকে বসবো কিনা, সব নানান অঙ্ক চলছে। তো 16টা প্রার্থী, আমি বামপন্থী নেতৃত্বকে বলছি, এত দেরি যখন হচ্ছে, কংগ্রেস তৃণমূলের সঙ্গে যাবে না সিপিএমের সঙ্গে যাবে, এটা যখন তৃণমূল কংগ্রেস 4 দিন আগে ডিক্লেয়ার করে দিল প্রার্থী তালিকা, তখন তো এটা ফাইনাল যে তৃণমূলের সঙ্গে যাচ্ছে না। তাহলে কংগ্রেসের জন্য আপনি বাকি প্রার্থীর নামগুলো ঘোষণা করলেন না কেন? এখানেই লুকিয়ে রয়েছে সিপিএমের দুর্বলতা। লক্ষ লক্ষ তাদের সাপোর্ট বেস, তাদের ব্রিগেডের সবাই ভিড়, তাদের ইনসাফ যাত্রায় ভিড়,
সেটা কিন্তু নেতৃত্ব শেষ পর্যন্ত বোধহয় কাউন্ট করেন না বলেও 16টা প্রার্থীতেই প্রথম দফা থেমে থাকতে হলো। আমি একটু কারা কারা প্রার্থী হয়েছেন কয়েকটা নাম বলি, কিছু পুরনো মুখ দেখছিলাম আমি তাতে। কোচবিহারে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রার্থী হচ্ছেন নীতিশচন্দ্র রায়, জলপাইগুড়িতে প্রার্থী হচ্ছেন সিপিএমের দেবরাজ বর্মন, বালুরঘাটে প্রার্থী হচ্ছেন আরএসপির জয়দেব সিদ্ধান্ত, কৃষ্ণনগরে প্রার্থী হচ্ছেন সিপিএমের এসএন স্বামী, দমদমে প্রার্থী হচ্ছেন সুজন চক্রবর্তী বলেছি আগে, যাদবপুরে প্রার্থী হচ্ছেন সৃজন ভট্টাচার্য। এটা কিন্তু গুড সিলেকশন। আমি বলছি যাদবপুরে কোয়ালিটি অফ দ্য প্রার্থী দুজন, বিজেপির ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, এদিকে সৃজন ভট্টাচার্য, পাতে দেওয়ার মতো প্রার্থী দুজনেই কিন্তু। আর অপোজিটে যিনি রয়েছেন, লিস্ট সেড ইজ বেটার। আমি যাদবপুরের মানুষকে বলবো, যাদবপুর নিয়ে আমার একটা এপিসোড করা আছে, বছরের পর বছর এই ছ্যাবলামি আপনারা কেন মানবেন? মিমি চক্রবর্তী এখন আবার সায়নী ঘোষকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন, না করবেন লোকসভা, না করবেন মানুষের সেবা, শুধু ফিল্মের গ্ল্যামার আর মোমো তৈরি করে বাংলার মানুষের ভোট কিনবেন। যাদবপুর কি ছ্যাবলামির জায়গা? বিকাশবাবুকে হারিয়ে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তৃতীয় করে যাদবপুর তো মিমি চক্রবর্তীকে জিতিয়েছিল, সেই যাদবপুরে আবার নিয়ে যাওয়া হয়েছে সায়নী ঘোষকে। না হোমে লাগবেন, না যজ্ঞে লাগবেন, আবার পরের বছর হয়তো প্রার্থী তালিকা পরিবর্তন করবেন। আপনি যাদবপুরের মানুষ একটু খেয়াল করে দেখুন, কখনো সুগত বসু, কখনো কবির সুমন, কখনো মিমি চক্রবর্তী। এটি পরীক্ষাগার। ভাববেন না? বামপন্থী মানুষরাও ভাববেন। আমি প্রত্যেককে ভাবতে বলছি, যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তাদের ভাবতে বলছি, কেন এই ছ্যাবলামি করার সুযোগ দেবেন? তবু একটা জিনিস আমার এবারে ভালো লেগেছে, যে বিজেপির পক্ষ থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলির মতো মানুষকে দাঁড় করানো হয়েছে এবং সৃজন ভট্টাচার্য তরুণ ছাত্রনেতা, যথেষ্ট উদীয়মান, জিততে পারবেন না হয়তো, কিন্তু একটা লড়াই দেবেন। ফলে দুজন কোয়ালিটির মানুষের লড়াই কিন্তু দেখবে যাদবপুর। জানি না সায়নী ঘোষকে সেই যাদবপুর আবার সিলেক্ট করে দেবে কিনা ফাঁকতালে, করা উচিত নয়, কি করবে যাদবপুর সিদ্ধান্ত নেবে। এরপর আসুন কলকাতা দক্ষিণ, সেখানে সায়রা শাহ হালিম, ফুয়াদ হালিমের পরিবারের লোক, প্রার্থী হিসেবে ভালো, কিন্তু দক্ষিণ কলকাতায় সিপিএম পক্ষে জেতা খুব কঠিন। তৃতীয় স্থানের জন্যই লড়াইটা মূলত। হাওড়াতে সব্যসাচী চট্টোপাধ্যায়ের নাম বলেছি, শ্রীরামপুরে দীপশিতা ধর তরুণ ছাত্রীনেত্রী, তাঁকে শ্রীরামপুরে দেওয়া হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং সেখানে দাঁড়িয়ে কি করবেন, কতটা লড়াই দেবেন সন্দেহ আছে, দৌড়বেন এইটুকু বলা যেতে পারে। হুগলিতে মনোজিৎ ঘোষ প্রার্থী করা হয়েছে, তমলুকে সায়ন ব্যানার্জি বলেছি, মেদিনীপুরে বিপ্লব ভট্ট আগেও সাংসদ ছিলেন, বাঁকুড়াতে নীলাঞ্জন দাশগুপ্ত, বিষ্ণুপুরে শীতল ভট্ট, বর্ধমান পূর্বে নীরব খান, আসানসোলে জাহানারা খাতুন। তিনজন মহিলা, দীপশিতা, জাহানারা, দক্ষিণ কলকাতা যেটা বলছিলাম সায়রা শাহ হালিম, এই তিনজন মহিলা প্রার্থী, এবং একটি ফরওয়ার্ড ব্লক আসন, একটি আরএসপি আসন, বাকি 14 জন সিপিএম, 2 জন আইনজীবী, সব্যসাচী চট্টোপাধ্যায়, সায়ন ব্যানার্জি। এইটুকুই সিনপসিস বলা যেতে পারে। কিন্তু আমি খুব হতাশ, বিশ্বাস করুন। বামপন্থী প্রার্থীরা প্রার্থীপদ অনেক আগে ঘোষিত হওয়া উচিত ছিল, আরও কিছু চমকের অপেক্ষা ছিল, আর একটু ওজনদার প্রার্থী কিছু দরকার ছিল। আইনজীবী প্রার্থীরা ভালো প্রার্থী হয়েছেন, কিন্তু বাকি নামগুলো কেন বাংলার মানুষ ডিজার্ভ করবে না? বামপন্থীরা 34 বছর বাংলা শাসন করেছে, আর একটু স্মার্টনেস, আর একটু প্রমনেস, আর একটু এগিয়ে গিয়ে কিছু নামের তালিকা ঘোষণা করা। কেন কংগ্রেসের জন্য অপেক্ষা করবেন? আইএসএফ ইতিমধ্যে 10টা 12টা জায়গায় তারা কন্টেস্ট করছেন, বলে দিয়েছেন, সেই আইএসএফের জন্য অপেক্ষা করছেন, সেই কংগ্রেসের জন্য অপেক্ষা করছেন। তারপর বিমানবাবু এসে বলেন আমি 16টা জায়গায় নাম ঘোষণা করছি, 2 জন প্রাক্তন সাংসদ কন্টেস্ট করছে। প্রশ্ন এখানেই, যেখানে সিপিএম তৃতীয় শক্তি হয়ে গেছে, যেখানে যাদবপুর ছাড়া প্রত্যেকটি আসনে লোকসভায় জামানত জব্দ হয়েছিল, তাদের উচিত ছিল না এবারে কংগ্রেসের সঙ্গে আসন রফা যখন হচ্ছে না, কংগ্রেসের জন্য 4-6টা ছেড়ে রেখে, আইএসএফের জন্য একটা ছেড়ে রেখে অন্তত বাকি 35টা আসনে নাম ডিক্লেয়ার করা? কেন করলেন না তারা? আমি জানি না কেন করলেন না। বামফ্রন্টের বৈঠক হবে, বৈঠকের পর বৈঠক হবে, আর শেষ পর্যন্ত সেই সেকেলে মান্ধাতা আমলের অ্যাপ্রোচের মধ্যেই সিপিএম পড়ে থাকবে। এখানেই সিপিএমের দুর্বলতা। আমি এইটুকু বলে আজকে বাংলার মনে সিনপসিস টানলাম। অন্তত 16 জন প্রার্থী তালিকা দেখে ভালোও লাগলো, খারাপও লাগলো। জেতার ইচ্ছেটা, খিদেটা যদি একটা দলের চলে যায়, কিছু বলার নেই, বিশ্বাস করুন, কিছু বলার নেই। তবে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন, সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন, এই দুটো নাম আমার কাছে মনে হয়েছে একটু ওজনদার নাম। কিন্তু বাকিরা জানি না, শেষ পর্যন্ত ব্যালট বাক্স কথা বলবে। 42টি আসনের মধ্যে যারা 16টা এখনও ঘোষণা করলেন, যারা এখনও 26টা ঘোষণা করতে পারলেন না, তাদের জেতার ইচ্ছে কতটা আছে, এটা নিয়েও প্রশ্ন রেখে শেষ করলাম বাংলার মন।